এতগুলো বছর বাদে মানুষটার সাথে আবার দেখা হবে তা ফারিসা কল্পনাও করেনি। 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনা কেবল তার জীবনের এক অভিশাপ ছাড়া কিছুই নয়। মাথা নত করে রইল, বুক আঁকড়ে ধরে রাখলো নিজের ছেলের মাথা। এই ছাড়লেই বুঝি ছিনিয়ে নিবে, এতটা শক্ত করে ধরলো যেন কেউ ছিনিয়ে না নেয়। ফারিসার এমন আচরণ ইরাদের নজরে ঠিকই পড়লো। তার জীবন বলতে সেই ইয়াসই একমাত্র আশা, যার সাথে পুরো জীবন পার করার অঙ্গীকার হয়েছে তার যেন। ফারিসার জাতকুল বলতে কেই বা আছে তার? না আছে মা, না আছে বাবা, আর না আছে কোনো আত্মীয় স্বজন। যারা ছিল তারা কেবল তার সর্বনাশের এক সাক্ষী। কেবল শুধু সাক্ষী বললে কম হবে, শত্রুপক্ষও ছিল। সামনে থাকা মানুষটাকে দেখে রীতিমতো কাঁপুনি শুরু হয়েছে তার বুকের ভেতরে। ইয়াস মাথা নাড়াতে না পেরে চোখ কিছুটা বাঁকিয়ে পেছনে দেখলো। ফারিসা বাচ্চাটাকে। ইরাদের দৃষ্টি কঠোর, যেন এই সব কিছু ভৎস করে ফেলবে সেই চোখ দিয়ে। রাগে কপালের রগগুলো ফুলে উঠল, দুহাতে নীল রগগুলো ফুলে উঠেছে, যা তার শার্টের হাতা গোটানো থাকায় পুরো দৃশ্যমান যেন। কপাল কুঁচকে তাকিয়ে রইল ফারিসার মুখ পানে। ফারিসা ইরাদের দিকে এবার তাকালো, কিছুটা কম্পিত গলায় বলে উঠল, এটা আমার সন্তান। বাচ্চাটা কার? এসব জেনে আপনার কি কাজ চৌধুরী সাহেব? ইরাদ তার প্রশস্ত কাজ জাকিয়ে ব্যঙ্গ হেসে উঠল ফারিসার কম্পিত গলা শুনে। পকেটে দুহাত গুজে শক্ত গলায় জিজ্ঞাসা করলো, তা ভয় পাওয়ার কারণটা কি? বাচ্চাটার বাবাকে? ফারিসার হাত আরো শক্ত হলো। ছেলেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, তা আপনার জেনে কি হবে? ইরাদ ফের কিছু বলতে যাবে, তার আগে এক অচেনা পুরুষের কণ্ঠ শুনে থেমে গেল। আমার ইয়াসা বাবা কই রে বলে জিসান কিচেনের ভেতরে প্রবেশ করলো। ইরাদকে দেখেও না দেখার ভান করে সোজা ফারিসা থেকে ইয়াসকে নিজের কোলে নিয়ে সামনে ঘুরে বলল, স্যার আপনি এখানে কেন? আপনার এখানে আসা উচিত হয়নি, প্লিজ ভেতরে যান। ইরাদ লালিত চোখে তাকালো জিসানের দিকে, কিন্তু জিসান ভয় পেল না, বরং শীতল চাহনি নিক্ষেপ করলো সে। ইরাদ চোখ ঘুরিয়ে ফারিসার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ফারিসাকে বলল, তোদের মতো মেয়েরা আসলে দুই ঘাটের পানি খেয়ে বেড়ায়, স্বার্থপর একটা মেয়ে। এর মাঝে কি আছে ফারিসা? একটা রেস্টুরেন্টের ওনারকে শেষমেশ লাইক সিরিয়াসলি? অবশ্য তোদের মতো মেয়েরা এসব ডিজার্ভ করে। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল কিচেন থেকে। ইরাদ বেরিয়ে যেতেই ফারিসা যেন জোরে শ্বাস ফেলল। ভয়ে এতক্ষণ ভেতরে সব যেন গুলিয়ে যাচ্ছিল তার। মাথা তুলে জিসানের দিকে তাকাতেই জিসান স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, চিন্তা করিস না, তুই বস এখানে, ওকে নিয়ে আমি বাইরে যাচ্ছি। জিসান তুই বুঝলি কি করে এটা ইরাদ? জিসান ক্ষীণ হাসলো আর বলল, তোর বাড়িতে ছবি আছে ওনার, একবার দেখেছিলাম। বলে আর দাঁড়ালো না, ইয়াসকে ফারিসার কোলে দিয়ে বেরিয়ে গেল। জিসান চলে যেতেই ফারিসা নিঃশব্দে কেঁদে উঠল। ইয়াস মায়ের মুখের দিকে মাথা উঁচিয়ে তাকালো আর বলল, মা তুমি কাঁদছো কেন? ফারিসা টলমল চোখ নিয়ে তাকালো ছেলের মুখের দিকে। ছেলের কপালে একটা চুমু এঁকে বলল, কই বাবা কাঁদছি না তো, তুমি কি বাসায় যাবে বাবা? ইয়াস মাথা দুলিয়ে না বলল আর আধো আধো সুরে বলল, মা ওটা কে? দুষ্টু কি আমাল? পচালত। ফারিসের ছেলের আদো কণ্ঠস্বর শুনে কিছুটা হেসে উঠল আর বলল, না বাবা ওটা পচা লোক না, ওটা ভালো লোক, তোমার বা। বাকি কথা বলার আগেই থেমে গেল আর বলতে পারলো না। সে ছেলের মুখ পানে তাকিয়ে রইল শুধু। যার কোনো অস্তিত্ব নেই তার জীবনে, তার পরিচয় দিয়ে একটা শিশুকে আশা না দেওয়াই ভালো। গত 4টে বছর কষ্ট করে বুকে আগলে রেখেছে, মানুষ করেছে একা হাতে এতগুলো বছর। সে ঠিকই পারবে তাকে মানুষ করতে বাকি জীবন। বাবার পরিচয় নাই বা পেল সে। ছেলের মাথার চুলগুলো সুন্দর করে বিলি কেটে বলে উঠল, আজ আর এখানে থাকবো না, চলো আমরা বাড়ি গিয়ে রান্না করি। তুমি কি খাবে আজ? ইয়াস মায়ের কথায় ড্যাব ড্যাব করে তাকালো মায়ের দিকে, অতঃপর চকচকে দাঁতগুলো বের করে ঠোঁট প্রশস্ত করে বলে উঠল, ডিম। ছেলের কথায় ফারিসা ফিক করে হেসে উঠল আর বলল, আচ্ছা চলো, তোমায় আজ ডিম রান্না করে দেবো। বলে এই ব্যাগ গোছাতে লাগলো। ইরাদ কিচেন থেকে বাইরে বেরিয়ে সোজা গটগট পায়ে গেটের দিকে যেতে যেতে হুঙ্কার দিয়ে বলল, তিহান বিল পে করে উঠে এসো সবাই দ্রুত। বলেই বেরিয়ে গেল ক্যাফে থেকে। তা দেখে তিহান সহ বাকি সবাই কিছুটা হতভম্ব হলেও তিহান উঠে সবাইকে বলল, দ্রুত বের হও সবাই। তিহান হুকুম জারি করতেই সবাই একে একে বেরিয়ে যেতে লাগলে। জিসান বাইরে আসতেই তিহান বিল দিয়ে বেরিয়ে যায়। তাদের যাওয়া এক নজর কাচের বাইরে নজর বুলিয়ে দেখলো। তারপর জিসান সোজা কিচেনে যেতেই দেখলো ফারিসা ব্যাগ গোছাচ্ছে চলে যাওয়ার জন্য। জিসান পরনের অ্যাপ্রন খুলতে খুলতে বলল, চলে যাচ্ছিস? পাশে এসে দাঁড় হলো জাহিদ আর তুবা। কেউ কিছু বলল না। তুবা ইয়াসাকে কোলে নিয়ে বলল, আর একটু থাক, যাচ্ছিস কেন? ফারিসা ব্যাগ কাঁধে নিয়ে তুবার থেকে ইয়াসকে নিচে নামিয়ে ইয়াসের হাত ধরে বলল, চিন্তা করিস না, কাল সময় মতো আবার আসবো। তোরা ভার্সিটি গেলে যা, আমি যাব না আজ। সবাইকে বলতে এই জিসান পাশ থেকে শান্ত গলায় বলল, কেন ভার্সিটি আসবি না? ইয়াসকে নিয়ে আয়, আমি আছি তো। ফারিসা ছেলের মাথায় হাত বুলিয়ে শীতল কণ্ঠে বলল, থ্যাঙ্কস জিসান, কিন্তু আজ যেতে মন চাইছে না। আজ আমি আর ইয়াস বাড়িতেই থাকবো। তুবা তুই কাজ শেষে আরামে আছিস?
তুবাকে বলেই বেরিয়ে গেল। তুবা আর জিহাদ মুখ চাচাই করলে জিসান ইশারায় চুপ করতে বলে। তাদের সাথে আসা গেট অব্দি এগিয়ে দিয়ে আসতে গেলে জিসান সেই দিকে এক নজর বুলিয়ে জিহাদ চাপা স্বরে ফিসফিসিয়ে বলল, কিছুক্ষণ আগে যারা এসেছিল তাদের মধ্যে একজন হয়তো ফারিসাকে চিনে, কিচেনে এসেছিল, তবে দুজনের মাঝে কি হয়েছে সেটা জানি না। তুবা তা শুনে বড় বড় চোখ করে তাকালো আর বলল, কি বলিস, কে ছিল ওটা, দেখতে কেমন? জিহাদ মাথা চুলকে সবকিছু বলতেই তুবার মুখ কিছুটা গম্ভীর হলো। চৌধুরী প্যালেস, বিশাল জায়গা জুড়ে চৌধুরী ম্যানশন বাড়ি। উত্তরা সেক্টর 12-এর বিশাল গেটের সামনে এসে বাস থামতে ইরাদ নেমে পড়লো। ইরাদ নামতেই বাস চলল তাদের নিজ নিজ গন্তব্যে। ইরাদ লাগেজটা নিয়ে সামনে গেট খুলে ভেতরে ঢুকতেই গেটে দারোয়ান এসে তারা গলায় বলল, কে আপনি স্যার, ভেতরে যাচ্ছেন কেন? ইরাদের পা থেমে গেল। ঘাড় বাঁকিয়ে পাশ ঘুরতেই লোকটি সজাগ হলো, উৎফুল্ল কণ্ঠে বলল, আরে স্যার, আপনি ইরাদ স্যার না? ইরাদ সূক্ষ্ম ঠোঁট বাঁকিয়ে ছোট উত্তর দিল, জি। কেমন আছেন আপনি? লোকটি মাথা নাড়িয়ে বলল, জি আমি ভালো আছি। বাড়ির সবাই তো বাসার পেছনে, সকাল সকাল আর চায়ের আড্ডা বসিয়েছে। আপনি আসবেন ওরা জানে না স্যার? না, বলে আসিনি। বলেই সোজা হাঁটতে শুরু করলে। লোকটি ফের ডেকে বসলো, স্যার ব্যাগটা আমার কাছে দেন, আপনার ডিউটি করুন, আমি পারবো যেতে। বলে ইরাদ সোজা হাঁটতে শুরু করলো। লোকটিও আর এগোলো না, নিজের কাজে মনোযোগ দিল। বাড়ির মাঝে পাকা রাস্তা করা আর দুপাশে সুন্দর করে বাগান করা, সবুজ ঘাস, ছোট ছোট। বাম সাইডের বাগান ছোট ফুল, ফল আরও নানান পাতাবাহারের গাছ, এসবের চাষ করা হয়। বড় বড় ফলের গাছ হাওয়ায় ছায়া আর বাতাসে ভরপুর থাকে পুরো বাগানটা। আর ডান সাইডে একপাশে সুন্দর করে বসার জন্য বেঞ্চ বসানো হয়েছে কয়েকটা। আর বাসায় কোনো প্রোগ্রাম বা কোনো উৎসব লাগলে এই সাইডটায় সবাই করে সাথে খেলার জন্য দারুণ জায়গা। বাড়ির পেছন সাইডেও বড় বড় গাছপালা, সেখানেও বসার জায়গা করা আছে। ইরাদের যখন 15 বছর বয়স তখনই তার বাবা ইমদাদুল চৌধুরী এই বাড়িটা করে। এই বাড়িতে সদস্য হবে 20 জন হবে। ইরাদের বাবা 2 ভাই, ইমদাদুল চৌধুরী ইরাদের বাবায় বড় আর ছোট হচ্ছে তারেক চৌধুরী। 2 ভাই মিলেই থাকে এই বাড়িতে। ইরাদ সোজা বাড়ির সামনে চলে গেল। দোতলা বিশিষ্ট বড় মাপের বাড়ি, প্রায় কয় কাঠার উপরে বাড়িটা করা হয়েছে তার জানা নেই, কিন্তু বাড়িটা দেখার মতো সুন্দর। সদর দরজা পেরিয়ে ভেতরে যেতে বিশাল লিভিং রুম, সেখানে গিয়ে সোজা সোফায় বসলো। পাশে ছোট টেবিলের উপর অ্যাকোয়ারিয়ামটা রেখে গায়ে এলিয়ে দিল সোফায়। কারো উপস্থিতি টের পেয়ে বাড়ির কিচেন থেকে কাজের মেয়ে বেরিয়ে এসে বলল, এই কে আপনি? বলা নেই শোনা নেই কলিং বেল না বাজিয়ে ভেতরে ঢুকেছেন। ইরাদ মাথা তুলে এক নজর তাকালো মেয়েটার দিকে। অল্প বয়সী হবে মেয়েটা, শ্যামবর্ণের দেখতে। ইরাদের তাকানো দেখে মেয়েটা ফের কোমরে হাত দিয়ে কটমটিয়ে বলল, খারান ম্যাডামরে ডাকি আগে। আপনি কে? ইরাদের শীতল কণ্ঠে শিউলি এবার বাক্য চোখে তাকালো ইরাদের দিকে। তারপর হুট করে চিৎকার দিয়ে উঠলো, যেন বাড়ির সহ কাঁপিয়ে তুলল, ম্যাডাম গো, বাড়িতে চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন। এত জোরে চিৎকার দেওয়া ইরাদ রাগে দোকান চেপে ধরলো। বিরক্তিতে চোখ মুখ খিচড়ে উঠে সামনে তাকালো। ইরাদের গরম চোখ পাকানো দেখে শিউলি মুখ বাঁকালো। এর মধ্যে পেছন গেট দিয়ে ভেতরে হুড়মুড়িয়ে ঢুকলো সব। সাপ্তাহিক ছুটি থাকায় আজ ইমদাদুল আর তারেক বাড়িতেই ছিল, তারাও ভেতরে এলো। সাথে এলো ইরাদের মা, ইরাদের ছোট ভাই ইভান চৌধুরী। ইভান এবার অনার্স তৃতীয় বর্ষে। তারেক চৌধুরীর ছোট মেয়ে সাবা চৌধুরী এগিয়ে আসলো। তারেক চৌধুরীর 2 মেয়ে, বড় মেয়ে তমা চৌধুরী এবার অনার্স ফাইনাল ইয়ারে, আর ছোট মেয়ে সাবা চৌধুরী এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। তমার তার মা সুমনা চৌধুরী উপরে ছাদে ছিল। শিউলির ডাকে তারাও নেমে এলো। ইরাদের মা ইভা চৌধুরী ভেতরে ঢুকতে সোফায় বসে থাকা ছেলেকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পেছন থেকে ইরাদের দাদি আয়েশা চৌধুরী ভেতরে আসতে ইরাদকে দেখে তার যেন মুখে লম্বা হাসি রেখা ফুটে উঠল। ইরাদের দাদির বয়স কমপক্ষে 70-এর উপর হবে, তবুও তার গঠন আর ভাব দেখলে কেউ বুঝতেই পারবে না এত বয়স তার। এগিয়ে আসতে ইরাদ উঠে এসে দাদির হাত ধরে বলল, কেমন আছো দাদি? আমি তো ভীষণ ভালো আছি। তা হঠাৎ করে আইলা যে? বললা না, কইলা না কিছুই না, আমাদের সারপ্রাইজ দেব বলে মায়ের কাছে এগিয়ে গেল। মাকে মাথা নিচু করে থাকতে দেখে ইরাদ কিছুটা নিচু হয়ে ঝুঁকে আসতে ইভার যেন বাদ ভাঙলো। হাউমাউ করে কেঁদে উঠলো ইরাদ। জড়িয়ে ধরলো মাকে আর বলল, আমি চলে এসেছি আম্মু, কেঁদো না আর। তোমার ছেলে এখন বাংলাদেশেই থাকবে আর তোমাকে জ্বালাবে শুধু। ইরাদের কথা শুনে তার দাদি তাদের দুজনের দিকে তাকিয়েই বলে উঠলো, তাহলে তো ভালোই হলো, এবার বিয়ের ব্যবস্থা করতে হবে। বিয়ের কথা শুনতে ইরাদের হাসি মুখটা একদম বিলীন হয়ে গেল।